এবার যদি একটু জানতে চাই যে ব্রাজিলের আসলে এই বছর মানে এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন দেখছেন, আর যদি হেক্সা পূরণ করতে চায় ব্রাজিল কি কি প্রয়োজনীয় তাদের জন্য? ব্রাজিল ভালো পারফরমেন্স করেছে, এই ব্যাপারটা তো আমি আগেই মেনশন করেছি এবং সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমি পার্সোনালি যদি বলি, আমি যে সবগুলো দলের খেলা দেখেছি, দলীয় শক্তি, দলের ইনজুরি যে সমস্যা, ব্রাজিলের অনেক প্লেয়ার কিন্তু ইনজুরিতে, সব কিছু মিলিয়ে এখনই বলার আসলে আমি যদি একদম যৌক্তিক সিদ্ধান্ত নিয়ে বলি তাতে কিন্তু বলার সুযোগ নেই যে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার কন্টেন্ডার। আমার মনে হয় ব্রাজিল যদি সেমিফাইনাল পর্যন্ত কোয়ালিফাই করে তাদের খুব ভালো অ্যাচিভমেন্ট হবে এবং সেটা করতে পারলে যে কোনো দলে চ্যাম্পিয়ন হতে পারে। তবে কিছু লজিক আছে যেটাতে ব্রাজিল সমর্থকরা খুশি হবেন, একটা মজার লজিক আছে, সেই লজিকটা একটু দেখাতে চাই। সেই লজিক হিসেবে কিন্তু ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার প্লটটা তৈরি হয়ে গেছে। কি সেই লজিক সেটাই আপনাদের জানাবো। সেই লজিকটা হলো যে ব্রাজিলের যত বিশ্বকাপ ব্রাজিলের আগে হয়েছে, গ্রুপ পর্বে কোনো ফুটবলার যদি সবগুলো ম্যাচেই গোল করে থাকেন, সেই বিশ্বকাপটাই আসলে ব্রাজিল জিতেছে। অতীতেও সেটা হয়েছে, এবারও হয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, জাইর জিনহো তিনি 1970 সালে গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছিলেন এবং ব্রাজিল সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল। রোমারিও 1994 বিশ্বকাপে সব গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছিলেন, সেবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। রিভালদো এবং রোনালদো 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রত্যেক ম্যাচেই গোল করেছিলেন, সেবারও ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। এবার ভিনিসিয়াস জুনিয়র কিন্তু গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করেছেন। সেক্ষেত্রে ব্রাজিল সমর্থক যারা আছেন কাকতালীয়ভাবে কিন্তু সেটা মিলেই যেতে পারে, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। একটু খুশি হতেই পারেন যে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার একটা কি বলে পাথওয়ে খুঁজে পেতে পারেন আপনি। ব্রাজিলও নিজেদেরকে মোটিভেট করতে পারে। তবে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ব্রাজিল ভালো কামব্যাক করেছে এবং এই পারফরমেন্সের ধারা অব্যাহত যদি তারা রাখতে পারে অনেক কিছুই সম্ভব। ডন কার্লোর অধীনে আসলে নতুন করে যদি উজ্জীবিত হতে পারে ব্রাজিল দলটা, তাহলে আসলে মন্দ হয় না। এবার যদি একটু পয়েন্ট টেবিলের অবস্থাটা জানতে চাই, একটু জানাবেন। আর ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কে হতে যাচ্ছেন? হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দিতে হলে আসলে দুই গ্রুপের পয়েন্ট টেবিল আমাদের দেখতে হবে এবং সেই ক্ষেত্রেই বুঝতে হবে। সি গ্রুপের পয়েন্ট টেবিলটা আমরা যদি দেখাই, সি গ্রুপে তো ব্রাজিল শীর্ষে গোল ব্যবধানে, সেটা তো এখন সবাই জানে। তারপরে একটু যদি দেখাতে চাই, ব্রাজিল এবং মরক্কোর পয়েন্ট সমান 7, ব্রাজিলের গোল ব্যবধান 6, মরক্কোর গোল ডিফারেন্স 3। সেই হিসেবে ব্রাজিলের এখন যেই গ্রুপের সঙ্গে খেলা পড়বে সেই গ্রুপের আরেকটা পয়েন্ট টেবিল আছে, আমরা যদি সেইটা দেখাই, ব্রাজিলের খেলা হবে কিন্তু এফ গ্রুপের বিপক্ষে। এখন এফ গ্রুপের এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে হচ্ছে নেদারল্যান্ডস। ব্রাজিলের খেলা পড়বে এফ গ্রুপে যেই দলটা সেকেন্ড হিসেবে শেষ করবে তাকে। এখন নেদারল্যান্ডস এই গ্রুপে আছে, নেদারল্যান্ডসের গোল ডিফারেন্স 4, জাপানেরও গোল ডিফারেন্স 4, পয়েন্টও 4। এখন আমি নেদারল্যান্ডসকে কেন শীর্ষ মনে করছি, কেননা পরবর্তী যে খেলাটা সেটা নেদারল্যান্ডস এবং তিউনিশিয়া গ্রুপের সবচেয়ে দুর্বল দল, সেই হিসেবে কিন্তু নেদারল্যান্ডসের এই ম্যাচে বড় জয় পাওয়ার কথা। পক্ষান্তরে আমরা যদি দেখি 2 নম্বরে জাপানও একটা ম্যাচ জিতেছে, একটা ড্র করেছে। সুইডেন পক্ষান্তরে একটা জিতেছে, একটা ম্যাচ তারা হেরেছে। এই দুই দলের শক্তি কিন্তু কাছাকাছি। এই ম্যাচে যদি জাপানও জয় পায়, তারা কিন্তু হয়তো খুব বড় ব্যবধানে জিতবে কিনা সেটা আসলে বলা মুশকিল। তো আপাত দৃষ্টিতে আমি যদি বলি জাপান এবং সুইডেন এই দুই ম্যাচে যারা জিতবে তাদের সেকেন্ড হওয়ার সম্ভাবনাই বেশি এবং এই ম্যাচের জয়ী দলের সঙ্গেই আসলে ব্রাজিলের খেলা পড়ছে যদি সেটাই হয়। আনলেস যদি আবার নেদারল্যান্ডস যদি তিউনিশিয়ার কাছে হেরে না যায়। তো সব কিছু মিলে এটাই হলো এই গ্রুপের সমীকরণ এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে। এবং আমরা যদি ফেভারিট প্রেডিক্ট করে ধরি, নেদারল্যান্ডস এই গ্রুপের টপে থাকার সম্ভাবনা খুব বেশি এবং সেকেন্ড হবে সুইডেন অথবা জাপানের যে কোনো এক দল। যেই দল সেকেন্ড হবে সেই দলের সঙ্গে আসলে ব্রাজিলের খেলা পড়ছে, অর্থাৎ সুইডেন অথবা জাপানের সঙ্গে ব্রাজিলের খেলা রাউন্ড অফ 13-এ পড়ার সম্ভাবনা খুব বেশি।